বালিগঞ্জের বর্ধিষ্ণু পরিবারের পুত্র হঠাৎ করেই বাড়ি ছাড়লেন কিনা দেশের কাজ করতে যাবেন সেই কারণে, এবং তারপর এই আলিমুদ্দিন স্ট্রিট তার থাকা খাওয়ার জায়গা। আমরা আজকে মুখোমুখি হয়েছি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোসের। আমরা বিমানদার সাথে কথা বলবো। বিমানদা, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য। বালিগঞ্জের এরম একটা বর্ধিষ্ণু পরিবার থেকে আপনি চলে এলেন সরাসরি রাজনীতিতে এবং বাড়িঘরদোর ছেড়ে, কীভাবে এই মোটিভেশনটা পেলেন? ব্যাপার হচ্ছে, আমি খুব সাধারণ পরিবারেরই ছিলাম, খাওয়া পড়া জুটত। তা রাজনীতির সঙ্গে আমার সম্পর্ক বহুদিন ধরে। খানিকটা বলা যায় স্কুলে পড়ার সময় থেকে অনুসন্ধিৎসা ছিল রাজনৈতিক ব্যাপার সম্পর্কে। অবশ্যই বলতে পারি আমি জীবনী খুব পড়তাম। জীবনী পড়ে একটা খানিকটা ওরিয়েন্টেশন হয়েছিল যে কত মানুষ দেশের জন্য কত কি করে গেছে, সেটা প্রাথমিকভাবে আকৃষ্ট করেছিল। তারপর যখন একেবারে এই ছেলেবেলা, তখন দেখেছি, আমি বলছি অনেক পুরনো দিনের কথা, 48-49, তখন কিছু লোক ছুটছে, পুলিশ তাদের ধাওয়া করেছে, তাদের কাঁধে লাল ঝান্ডা আছে, বেশিরভাগ পাজামা পাঞ্জাবি পরা, 2-3 জনের প্যান্ট পরা, একজনের ধুতি পরা ছিল। তো তারা একটা স্লোগান দিচ্ছে, স্লোগানটার অদ্ভুত, ইয়ে আজাদি ঝুটা হায় ভুলো মত ভুলো মত। ইয়ে আজাদি তখন মানে জানি না, একবারে ছেলে মানুষ। তো বাড়িতে জিজ্ঞেস করেছি, বাড়িতে কোনো জবাব দেয়নি। বারে বারে জিজ্ঞেস করছি, একটু ন্যাগিং নেচারের হয়ে গিয়েছিলাম, তখন তো ন্যাগিং নেচারের ব্যাপারটা বুঝি না। আমি বারবার বলছি বলো না বলো না, বলছে না, তারপরে চড় মেরে দিল। হ্যাঁ, কোত্থেকে কি শুনে আসে, কমিউনিস্টদের কথাবার্তা এইসব বলেছিল, কিন্তু মানে বলেনি। আমার স্কুলের শিক্ষক ছিলেন সুবিমল রায়, তিনি সুকুমার রায়ের পুত্র, বিয়ে শাদী করেননি, আমার ক্লাস টিচার ছিলেন তীর্থবতী ইনস্টিটিউশনের। তো উনি আমাকে খুব ভালোবাসতেন। আমি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার বললেন এটার মানে হচ্ছে এই স্বাধীনতা স্বাধীনতা নয়, ভুলে যেও না ভুলে যেও না, এটা হচ্ছে মানে। এমন কেন এইসব বলছিল, আর পুলিশ কেন ধাওয়া করছিল? বলে কমিউনিস্টদের কথা, পুলিশ তাই ধাওয়া করছিল। আমি এইটুকু অর্থ বুঝলাম, কেন এটা করেছিল জানি না। পরে অনেক পরে জেনেছি যে ওটা আমাদের পার্টিতে, যখন দ্বিতীয় পার্টি কংগ্রেস হয় কলকাতায়, ওটাকে রণদীভে পিরিয়ড বলা হতো। বিটি রণদীভে তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, তখন এই স্লোগানটা ছিল। যদিও পরবর্তী সময় কমিউনিস্ট পার্টি এটা পরিবর্তন করে। সেগুলো ধীরে ধীরে যখন বড় হচ্ছি তখন খানিকটা বুঝতে পেরেছি, মানে দাদাদের জিজ্ঞেস করে, আর তারপরে বই পড়ে। রাজনৈতিক বই পড়াটা আমার শুরু হয় ক্লাস 9-10 থেকে। তো তখন মানে সমাজ বিবর্তনের ব্যাপারটা পড়ছি, সব যে বুঝি তা না। অর্থনীতি, ছোটদের রাজনীতি পড়ছি, বুঝি না। তখন 9 থেকে 10-এ উঠেছি, সব যে বুঝি তা না, বুঝতাম না সবটা। কিন্তু তারপরে ধীরে ধীরে এটা বোঝার মতো অবস্থাতে আসলো, তখন খানিকটা বুঝলাম। কিন্তু বাড়ি ছিল রাজনীতি বিরোধী,
মানে কোনো রকম রাজনীতি কার্যকলাপ করা যাবে না। সেই জন্য পরে বুঝেছি বাড়িতে এই জন্য কোনো প্রশ্নের উত্তর দিত না, আর রাজনীতি করা যাবে না। এরপরে এমনও হয়েছে, কমিউনিস্টরা মিছিল করছে, আমিও মিছিলে অংশগ্রহণ করেছি। আমাকে মিছিলে দেখতে পেয়ে আমাকে খুব মেরেছিল, বাড়িতে যখন এসেছি মেরেছে। মারলে কেন? কমিউনিস্ট পার্টি মিছিল। কোথায়? তোকে দেখলাম, তুই গেলি ওখান থেকে বন্দর রোড দিয়ে বালিগঞ্জ প্লেসে ঢুকলি, এসব হয়তো আসছিলেন দাদা, তখন দেখেছেন। তখন আমি বুঝেছি যে এরা কমিউনিস্ট বিরোধী। কেন কমিউনিস্ট বিরোধী তা আমি বুঝি না সেটা। হ্যাঁ, বাড়িতে একটা কংগ্রেসের ঘরানা ছিল, এটা ঠিক। বড়দা কংগ্রেস রাজনীতির সঙ্গেই সম্পর্কযুক্ত ছিলেন, কিন্তু তার জন্য এরকম করবে কেন? তো এরপর ঠিক করলাম যে ওখানে আমার পার্টি করা যাবে না। আমি তারপর মধ্য কলকাতায় পার্টি করতে চলে আসলাম। মধ্য কলকাতায় পার্টির কাজের সঙ্গে একটু 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 দাদাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল। আমাদের বাড়িটা একবার ভেঙে গিয়েছিল, 3টে টুকরো হয়েছিল। এক টুকরোতে আমি ছিলাম। তখন আমি থাকতাম আমার স্ট্রিটে, 9C আমার স্ট্রিটে একটা বাড়ি, একটা ফ্ল্যাটে। তারা তাদের চাবিটা দিয়ে গেছে, তারা বিদেশে গেছে এবং বিদেশে থাকবে 1.5-2 বছর বোধহয় বিদেশে থাকবে, হ্যাঁ 2 বছর। তার জন্য তখন ওখানে থাকতাম। ফলে মধ্য কলকাতার কিছু এলাকার সঙ্গে আমার সম্পর্ক হয়েছিল, এলাকায় যারা পার্টি করে। তারপর একটু বড় হলাম যখন, তখন কাজকর্ম করছি। 1957 সালে নির্বাচনে একটা এলাকায়, বস্তি এলাকায়, তখন ভোটার লিস্টটা ইংরেজিতে হতো, অন্য কোনো ভাষায় হতো না। 52, 57 এবং 62 পর্যন্ত ইংরেজিতেই হতো। তারপরেতে মানে হিন্দিতে, তারপর অন্যান্য ভাষায়, মানে 14টা ভাষায় হওয়া শুরু হলো। আমি যেটা বলছি, 57 সালে আমাকে একটা বস্তি এলাকায় দিয়েছিল যেখানে পড়াশুনো কম করে, তারাই আমাদের পার্টির সঙ্গে কাজকর্ম করে। তো মানে শ্রমজীবী মানুষ বস্তিতে থাকে, তারা তাদের স্ক্রুটনি করতে দিয়েছিল নির্বাচনী, মানে ভোটার লিস্ট। আমি স্ক্রুটনি করে রিপোর্ট টিপোর্ট দিয়ে, মানে ডেড, লেফট, নো ট্রেস এসব লিখে একটা নোট তৈরি করে পার্টিকে জমা দিয়েছিলাম। শুনেছিলাম পার্টি খুব খুশি হয়েছে, খুব ভালো রিপোর্ট হয়েছে। এই আমার 57 সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষভাবে অংশগ্রহণ। তারপর আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অংশগ্রহণ করেছি। এমনকি 57 সালে নির্বাচনের সময়তে যখন বিধান রায় দাঁড়িয়েছিলেন, তখন বউবাজার কনস্টিটিউয়েন্সি চৌরঙ্গির সঙ্গে যুক্ত হয়ে ছিল। এরকম কনস্টিটিউয়েন্সি ছিল না এখন যেটা আছে। তো তার বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন মোহাম্মদ ইসমাইল। এখন মোহাম্মদ ইসমাইল কখনো এগিয়ে যাচ্ছে, কখনো বিধান রায় এগোচ্ছে, কখনো বিধান রায় পিছিয়ে যাচ্ছে, মোহাম্মদ ইসমাইল এগোচ্ছে। এই সময়তে একটা কাণ্ড হয়েছিল, কোথাও কেউ একটা, পরে আমি দেখেছি যে একটা পুলিশের বোধহয় বাইক আগুনে জ্বলছে, পরে দেখেছি। কিন্তু যখন দেখেছি তখন আমার উপায় নেই, পেছন দিক থেকে এসে আমাকে পুলিশ এমন মারলো যে আমার যখন জ্ঞান ফিরেছে তখন মেডিকেল কলেজে সেখানে আছি, চিকিৎসা হচ্ছে। জ্ঞান ফিরেছে অনেক পরে। তো আমাকে বালিগঞ্জে ফেরত যেতে হবে, ন্যাচারালি আমাকে ছাড়বে না বলছে। আমি, ডাক্তারবাবু আপনার পায়ে পড়ি, আমি লিখে সই করে চলে যাচ্ছি। আমার সব কী সব লাগিয়ে ঠেকিয়ে দিয়েছিল, বুকে সব লাগানো ছিল, সব নিয়েই আমি সই করে চলে গেলাম, ট্যাক্সি নিয়ে চলে গেলাম। ট্যাক্সির টাকাও আমার কাছে ছিল না, বাড়িতে যেয়ে টাকা চেয়ে নিয়ে দিয়েছি। এই হচ্ছে অভিজ্ঞতা।
এবং তারপর সে বছরই আমাকে পার্টির সদস্যপদ দিতে চায়। তো আমি পাস হয়েছে নাকি, আমি ফর্ম ফিল আপ করেছি, সব বাবার নাম ঠিকানা সব লিখে বয়স যখন লিখছি 17 বছর 1 মাস, দেখছে কি লিখছি, হঠাৎ করে আটকে দিল, বলে এখন হবে না, 1 বছর পরে হবে। এই হচ্ছে আমার হাতেখড়ি থেকে পার্টিতে চলে আসা। 1958 সালে পার্টির সদস্যপদ গৃহীত হয়, আমি ফুল মেম্বার হই। কারণ 57 থেকে 58 পর্যন্ত এই সময়টাকেই তারা প্রবেশন পিরিয়ড অর্থাৎ ক্যান্ডিডেট মেম্বারশিপের পিরিয়ডটা ধরে নিল, ফলে আমি ফুল মেম্বার হলাম। জ্যোতি বসুর স্বাক্ষরিত একটা ছোট লাল কার্ড ছিল, তখন জ্যোতিবাবু সেক্রেটারি ছিলেন পার্টির, তো সেই কার্ডটা দিল মেম্বারশিপে, আমি পকেটে নিয়ে তারপর বাড়ি চলে গেলাম। এই হচ্ছে সূত্রপাত। তারপর অনেক উত্থান পতন হয়েছে রাজ্য রাজনীতির ক্ষেত্রে, আমিও তাতে অংশগ্রহণ করেছি। হঠাৎ করে 58 সালে আমাকে গ্রেপ্তার করলো, কেন গ্রেপ্তার করলো আমি জানিও না। একটা ভিড় ছিল, ভিড়ের মধ্যে আমি ছিলাম, আমি দেখতে গেলাম, আমার এক বন্ধুরা সহ আমি দেখতে গেলাম কি হচ্ছে। এটা এক্সপ্লেনেড ইস্ট, এখন যেটা মানে যেখানে সভা টভা হয় না, আগে এক্সপ্লেনেড ইস্টে সভা হতো। তো সেখানে অনেকেই তারা গ্রেপ্তার বরণ করবে, আইন অমান্য করবে, ছাত্রদেরই বিষয় ছিল, কিন্তু আমি সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম না। তা বেতন বৃদ্ধি বিরোধী আন্দোলন 58 সালে আমি বাইরে থেকে দেখতে গেছি, সব ঘিরে ফেলে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল একেবারে প্রেসিডেন্সি জেলে। তা পরের দিন আমার বেড়াতে যাওয়ার কথা, দার্জিলিংয়ে বেড়াতে যাব, বাড়ির সবাই যাবে, আমিও যাব। তো কি করি, গ্রেপ্তার করে নিয়ে গেল। সকালবেলা পরের দিন যেদিন গ্রেপ্তার করেছে, সকালবেলা ওয়ার্ডেন আসলো, ওই জেলে ওয়ার্ডে ওয়ার্ডেন থাকে, সে বলল জেলার সাহেব আমাকে ডাকছে। কেন ডাকছে? বলে তা তো আমি বলতে পারবো না, আপনাকে ডাকছে। তো আমি জেলার সাহেব ডাকছে যাব কি না সব নেতাদের জিজ্ঞেস করলাম, মানে সব ঘরগুলোতে চেঁচিয়ে বললাম আমাকে জেলার সাহেব ডাকছে, আমি কি যেতে পারি? তা সবাই বলল হ্যাঁ যাও, যখন ডাকছে যাও। জেলের মধ্যে, জেলার সাহেবের কোয়ার্টার জেলের মধ্যেই, সেখানে গেলাম। তো আমি জেলারকে দেখেছি, বললাম তুমি এখানে কেন? বলে বাবা, বলে কীরকম কথা বলে, আমি এখানে কেন, আমি তো জেলার, তোকে তো আমি ডেকে পাঠিয়েছি। তুমি জেলার? ও বাবা। হ্যাঁ, তারপর আমাকে বলছে যে তোর তো সন্ধান পাইনি কোনোভাবে, অনেক করে পরে আমাদের হাইয়াপের সঙ্গে বর্দার সঙ্গে সম্পর্ক ছিল একটুখানি, লোকেট করেছে, হাসপাতালে ফোন করেছে পুলিশের সময় লেগেছে বলতে। সকালবেলা পুলিশ বলেছে হ্যাঁ এখন নো ট্রেস ছিল, ট্রেস হয়েছে, ও গ্রেপ্তার হয়ে জেলে আছে, বেমান বোস পাওয়া গেছে। তা তো তুই একটা কাগজে, সাদা কাগজ দিয়েছে, সই করে দে, তোকে ছেড়ে দেবো। ছেড়ে দেবে কী করে? তুমি ছাড়বে কী করে? গ্রেপ্তার করেছে, আমি একা তো নয়, এতগুলো গ্রেপ্তার, তোকে ছেড়ে দেবো মানে তুমি মুচলেখা দিতে বলছো আমাকে, কিছু একটা লিখে তুমি আমাকে ছেড়ে দেবে? বলে না, তোর জন্য সব বেড়াতে যেতে পারছে না। আমার জন্য বেড়াতে যেতে পারছে না? তুমি ফোন ধরে দাও। মানে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় আর কি। ফোন ধরে দিল বাড়িতে, আমি মার সঙ্গে কথা বললাম, মাকে বললাম যে তোমরা সবাই বেড়াতে যাও, আমার টিকিটটা ক্যান্সেল করে দাও। আমি কবে ছাড়বে জানি না, তো তোমরা ক্যান্সেল করো না, তোমাদের হোটেল বুক করা হয়ে গেছে, সব চলে যাও। তা কিন্তু আমাকে জামাকাপড় পাঠাতে হবে, তুমি জামাকাপড় পাঠাও, আমার মানে প্যান্ট, শার্ট, গেঞ্জি, ইনার গার্মেন্টস এসব পাঠাও, আর টুথপেস্ট, টুথব্রাশ এসব পাঠিয়ে দিও, এসব বললাম। আর আসার সময় এক গাদা সাবান দিল,
জেলার। কাপড় কাচার সাবান, গায়ে মাখার সাবান ইত্যাদি দিল, বলে এগুলো তোকে দিলাম তোদের জন্য। তো আমি ওটা আমার ক্যারি করতে হয়নি, ওয়ার্ডেনই নিয়ে আসলো, নিয়ে এসে আমি যেখানে যেই সেলে ছিলাম দিয়ে দিল। আমি বললাম সব ডিস্ট্রিবিউট করে দাও, যে নাকি ইনচার্জ ছিল তাকে বললাম সব ডিস্ট্রিবিউট করে দাও, এগুলো আমাদের ঘরের জন্য রাখো, অন্য ঘরেও দিয়ে দাও, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে প্রথম জেল জীবন, জেলের ভাত খাওয়া। সেটাও ঝামেলা হয়েছে। রাত্রিবেলা যখন ভাত দিয়েছিল, সে ভাত খাওয়া যায় না, মানে ছুঁড়ে মারলে দেওয়াল থেকে ব্যাক করে চলে আসবে এরকম। ফলে আমরা কেউ খেলাম না। পরে গ্যারিস্টার হোটেল থেকে রুটি ফুটি আনিয়ে আমাদের রুটি দিল, আমরা খেলাম। এই একটা অভিজ্ঞতা। তারপর তো দীর্ঘদিন ধরে নানান কাজের মধ্যে আছি। তারপরে আমাকে ছাত্র আন্দোলন করতে হলো, কিন্তু আমি আগে এলাকায় কাজ করতাম। আমি পার্টি সদস্য ছাত্র আন্দোলন করে হইনি, ছাত্র সংগঠন করে হইনি, এলাকায় পার্টি করে হয়েছি। যাই হোক, পার্টি থেকে বলা হলো ছাত্র সংগঠন করতে, এই ছাত্র সংগঠনে ঢুকলাম। আর ছাত্র করার মধ্য দিয়ে পরে ছাত্র সংগঠনের নেতৃত্বে এসেছি, ইত্যাদি ইত্যাদি। তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করবো, যে খুব সম্ভবত ভুল না করলে শৈলেন দাশগুপ্তর পরে আপনি বামফ্রন্ট চেয়ারম্যান হন, এবং সেখানে দাঁড়িয়ে আদিবাসী মানুষের মধ্যে আপনার একটা নিবিড় জনসংযোগ ছিল, এবং যতটুকু শুনেছি যে মোদের লোকটি চেয়ারম্যান হয়েছে রে, এরম ধরনের শব্দও নাকি সেখানে, এবং ব্যাঙের মাংস খেয়ে খাটিয়ায় শুয়ে আপনি সংগঠন তৈরি করেছিলেন সেখানে, কি বলবেন? না না, সেটা তখন আমি আদিবাসী মানুষের এলাকাগুলোতে পার্টির কাজকর্মের জন্য যেতাম, সাধারণ সভা করতাম, যাকে জিবি বলা হয় সেটা করতাম, আলোচনা করতাম, এবং অনেকের সঙ্গে কথা বলতাম তাদের সম্বন্ধে জানবার জন্য। আদিবাসী মানুষের বাড়িতে আমি থেকেওছি। আমার একটা খুব অদ্ভুত ভালো লাগতো, যত গরিব হোক না কেন বাড়িটা নিকোনো একদম, মানে সুন্দর পরিষ্কার, আর দেওয়ালেতে সব নানান ধরনের পাখি, ফুল, এই সমস্ত নানান জিনিস আঁকা, এবং সেটা অনবদ্য। এই জিনিসটা আদিবাসী সমাজের একটা বড় সম্পদ, যা নাকি অনাদিবাসী গরিব মানুষের বাড়িতে আমি কখনো দেখিনি। এটা একটা বড় জিনিস। আর আদিবাসী মানুষ সংস্কৃতি সম্পর্কে, তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে চর্চা যা করে, এবং অদ্ভুতভাবে অনেক রাত পর্যন্ত তারা গান গায়, তারা ধামসা মাদল বাজায়, এটা অদ্ভুত অকেশনগুলোতে। এটা খুবই ভালো, মানে অর্থাৎ নিজেদের সংস্কৃতি ধরে রাখার জন্য যখন বিশ্বায়নের মানে চাপে এই সংস্কৃতির ধারাগুলো শুকিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পল্লীতে আদিবাসী পাড়ায় সংস্কৃতির কার্যকলাপগুলো পরিচালিত যে হয়, এটা খুবই ভালো। একটা মানে শুভ ইঙ্গিত বহন করে, যে বোধহয় এরাই ধরে রেখেছে সংস্কৃতির ধারাটাকে। স্বাভাবিকভাবে ভালোই লাগে। সেই জন্য এটা আমি শুনেছি যে এরকম কথাবার্তা নাকি হয়েছে, যে ওই দেখ যে কে চেয়ারম্যান হলো, আমাদের এখানে এসছিল, ইত্যাদি ইত্যাদি সব শুনেছি। আর সেটা অনেক পুরনো দিনের কথা, এখন আর সেটা দিয়ে কী হবে। এখন অনেক কিছু পাল্টেও যাচ্ছে, মানে সময়ের সঙ্গে অনেক কিছু পাল্টেও যাচ্ছে। জ্যোতি বসুর আপনার প্রতি একটা আলাদা স্নেহ ছিল, এটা আমরা শুনেছি, এই বিষয়টা একটু আলোকপাত করবেন? জ্যোতিবাবু আমাকে খুবই ভালোবাসতেন, এটা বলতে পারি। ভালোবাসতেন, কেন ভালোবাসতেন তাই বলতে পারবো না। কারণ জ্যোতিবাবু আমাদের বাড়িতেও গেছেন, মানে অনুষ্ঠানে আর কি। সেখানে জ্যোতিবাবু তো যাদের যাদের বাড়িতে যেতেন, খাওয়া দাওয়ার কথা বললে খাওয়া দাওয়া করতেন, আমাদের বাড়িতে বসে খেয়েওছেন জ্যোতিবাবু। তা ভালোবাসতেন, এটা একটা মানে কনিষ্ঠ
পার্টি কর্মী, তাকে একজন পার্টি অত বড় স্তরের নেতা ভালোবাসা, সেটা তো খারাপ কিছু না। যেমন আমরাও তো যারা বয়োকনিষ্ঠ তাদেরকে ভালোবাসি, সেরকম এটা বলা যেতে পারে। বিমান বসু সংসদীয় রাজনীতিতে এলেন না কেন, পুরোটাই সাংগঠনিক ক্ষেত্রে থেকে গেলেন কেন? আমার পছন্দ না, সেই জন্য। ব্যক্তিগত পছন্দ অপছন্দের প্রশ্ন তো আছে, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমার তো 1969 থেকে কথা হচ্ছে যে বিধানসভায় ক্যান্ডিডেট করার জন্য, যখন জ্যোতি ভট্টাচার্য ক্যান্ডিডেট হলেন না আর দাঁড়াবেন না নির্বাচনে, এখন অধ্যাপনার কাজেই সব সময়টা ব্যয় করবেন, তখন এই প্রশ্নটা এসছিল যে আমি তো আছি এখানেতে, আমাকে প্রার্থী হতে হবে কেন? বলে সবাই বলছে সুবিধা হবে। না, সুবিধা যদি হয় আমি কাজ করলেও সুবিধা, আমি আমাকে অন্য জায়গায় না পাঠিয়ে এখানেই আমি কাজ করব, কী আছে, অসুবিধা কী আছে? তখন অনেকটা বাঁধন কেটেছে, বাড়িতে যে ভীষণ বাধা ছিল তা একটু শিথিল হয়েছিল। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি একজনের নাম বললাম, তাকে প্রার্থী করা হলো, আমরা কাজ করলাম, তিনি জয়লাভ করলেন। এরকম আবারও হয়েছে, আবার 80 সালে লোকসভা নির্বাচনে আমাকে দাঁড় করাবে ঠিক হয়েছে, আমি কিছুতে দাঁড়াবো না। বলে তোমার পরিচিতি আছে বাঁকুড়া পুরুলিয়াতে। আমি পরিচিতি যদি থাকে কাজ হয়, আমি কাজ করব, আমাকে ওখানেই অ্যালট করে দেওয়া হোক আমার ডিউটিটা, আমি ওখানে কাজ করব। অন্য কাউকে প্রার্থী হলে পর সে তাকে জেতানোর জন্য আমিও লড়াই করব। এমনকি প্রার্থীও আমাকে খুঁজে বার করতে হয়েছে, এবং তারপর সে প্রার্থী হয়েছে, জিতেছে, অনেকবারই জিতেছে, কোনো অসুবিধা তো হয়নি। আমার পছন্দের কাজ তো মানে সংসদীয় রাজনীতির মধ্যে থেকে সংসদীয় রাজনীতি আমাকে করতেই হবে। সংসদীয় রাজনীতি এখন এরাও পার্লামেন্টারি ডেমোক্রেসি হলে পড়েতে আমি কি করে অন্যভাবে চলতে পারবো? কিন্তু আমি নিজে যুক্ত হব না, অন্য কেউ হোক, আমি তার সঙ্গে থাকবো, কি আছে, এরকম ব্যাপার। পার্টির সব থেকে কঠিন একটা সময় অনিল বিশ্বাস যখন চলে গেলেন, তারপর আপনি পার্টির রাজ্য সম্পাদক হলেন, সেই যে পরিস্থিতিটাকে সামলানো, সেই অভিজ্ঞতা যদি একটু বলেন। এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি বামফ্রন্টের বলুন বা বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে বলুন, একটার পর একটা ঝড় ঝাপটা গেছে এবং 2011 ক্ষমতা থেকে সরে যাওয়া 34 বছর বাম সরকারের। ব্যাপার হচ্ছে কমিউনিস্ট পার্টিতে দায়িত্ব কোনো একা কোনো ব্যক্তি পালন করে না। আমাদের কমিউনিস্ট পার্টির কাজ চলে যৌথ দায়িত্বের মধ্য দিয়ে। যৌথ দায়িত্বের একজন কর্মী হিসাবে আমি আগে কাজ করেছি, আবার যখন আমার ওপর দায়িত্বটা নির্দিষ্ট একটা বড় দায়িত্ব পড়ল, যৌথ কাজের ধারার মধ্যে দিয়ে এই কাজটা আমি সম্পন্ন করেছি, কোনো অসুবিধা হয়নি আমার ক্ষেত্রেও। আমার আগে যারা ছিলেন তাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হয়নি, এই তো, এতে কোনো অসুবিধা হয় না। কিছুদিন বাদেই বা কয়েক মাস বাদেই বলা যেতে পারে আপনি 85 বছরে পা দিতে চলেছেন। সেখানে দাঁড়িয়েও অনেকেই বলে কিন্তু এখনও যে চিরতরুণ বিমান বোস। আপনি এই যে এইভাবে ডায়েট করে এই বিষয়টাকে কীভাবে মেনটেন করেন? কেউ চিরতরুণ থাকে না। আমি আমার খাদ্যাভ্যাসটা একটু ভিন্ন রকমের, এবং জীবনযাপন আমি খুব সরল সাধারণ জীবনযাপন করি। আমি কোনো ব্যয়বহুল জীবনযাপনে কোনোদিনও অভ্যস্ত ছিলাম না, এখনও নই, ফলে অসুবিধা হয় না। আমি তো সারাদিনে ভাত খাই না, তো ভাত না খেলে নাকি বাঙালির নাকি মানে কিছুই হয় না, কিছুই খাওয়া হলো না। আমার তো অসুবিধা হয় না, আমার তো চলছে, মানে অনেক দিন তো পার করে দিলাম, 84 পেরিয়ে 85-তে পা দিতে যাচ্ছি, কোনো অসুবিধা হয় না। মানে কাজের চাপে অনেক সময় একটা অসুবিধা হয়, মাথার মধ্যে যেগুলো ঘুরপাক খায় তার জন্য ঘুমোতে অসুবিধা হয়, সময় লাগে ঘুমোতে। আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই না। রান্না করতে ভালোবাসেন। আলিমুদ্দিনের ছাদে বিভিন্ন জেলায় যখন গেছেন, বিভিন্ন জায়গা থেকে চারা নিয়ে এসে ছাদ বাগান তৈরি করেছিলেন। এই ইন্সপিরেশনগুলো নিয়ে কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, গাছ আমি ভালোবাসি, গাছ ভালোবাসি। আমি হারা সবজি, মানে সবুজ সবজি দেখলেই আমার মানে ভীষণ আকর্ষণ হয়। ফলে মানে সুযোগ সময় পেলে পরেতে স্বল্প পয়সা ব্যয় করেও কিনতে চাই, এরকম একটা হয়। আর
টবে চারা লাগিয়ে বা বীজ লাগিয়ে তার থেকে ফসল করা, ওটা আরও ভালো লাগে। সেটা একসময় করেছি, এখন সবসময় পারি না, টবের সংখ্যাও কমে গেছে। আর তাছাড়া নতুন করে এখন আমি একসময় ব্রোকলি করেছি, মানে ফুলকপি করেছি, বাঁধাকপি করেছি, এমনকি রেড ক্যাবেজ করেছি, আর অন্যান্য অনেক জিনিসই করেছি। মানে কি বলা যাবে, ঢ্যাঁড়স তো করা খুব সহজ, সময়টা বিচার করে লাগাতে হয়। আর অন্যান্য ফসলও সময়টা অনুযায়ী লাগাতে পারলে, সেই অনুযায়ী লাগালে ফসলটা ভালোই হয়, খারাপ কিছু হয় না। আর টমেটো আমি একবার তো লাগিয়েছি, টমেটো মানে সাংঘাতিক টমেটো হলো, টমেটো গাছগুলো। হ্যাঁ, বাতাবি লেবু অনেক হয়েছে। একবার তো 33টা বাতাবি লেবু হয়েছিল, একটা গাছে না, 3টে গাছে 33টা বাতাবি লেবু হয়েছিল। এমনও নয় যে 11টা করে হয়েছে, একটা গাছে হয়তো 6টা হয়েছে, 8টা হয়েছে, আরেকটা গাছে তো আরও অনেক বেশি হয়েছে। 3টে গাছে প্রায় 33টা বাতাবি লেবু হয়েছে, খুব বড় সাইজের বাতাবি লেবু টবেতে। সেটা হচ্ছে ম্যানুরিং করতে হয়, সময় মতো সারটা দিতে হয়। সারগুলো দিতে পারলে, এবং যেহেতু সাইটটা প্রোডাক্টসে সবসময়তেই একটু আয়রন দিতে হয়, একটু বন্ডাস দিতে হয়, সাইটটা প্রোডাক্টে কতগুলো নিয়ম আছে, একটু লাইম দিতে হয়, তাহলে ভালোই সাইটটা প্রোডাক্ট হয়। আমি দেখেছি অভিজ্ঞতার মধ্য দিয়ে, ভালোই হয়েছে। আর এই যে রান্না করতে ভালোবাসা, রান্না করতে বাধ্য হয়ে করেছে। যখন ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে আসলাম, তখন প্রথম দিকে বাইরে এসে জীবনযাত্রা নির্বাহ করতে আমি ছাতু খেয়ে থাকতাম। কারণ সবসময় ছাতু খেতে ইচ্ছে করছে না, এরকম বেশ কিছুদিন যাওয়ার পরেতে, বেশ কিছুদিন না, কয়েক মাস, হ্যাঁ, এরকম তো ছাতু খেয়ে সবসময় থাকা যায় না। রাত্রিবেলা 2টো রুটি আর তরকা খেতাম, আর দিনের বেলা ছাতু খেতাম। তারপর একদিন দেখলাম যে না, দেখি না একটুখানি, একটা সসপ্যান ছিল, দুধ নিয়ে আসলাম, একটু চিনি কিনে নিয়ে আসলাম, গোবিন্দভোগ চাল কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি পায়েস তৈরি করলাম। দেখলাম পায়েস তো হয়ে গেল, পায়েস হলো, এটা ফার্স্ট আমার রান্না পায়েস। আর ওটা খেলাম, তাতে বেশি হয়ে গেল, এক্সেস। তখন আমার কাছে বেশি পট ছিল না, তো গ্লাস ছিল, 2টো গ্লাস ছিল, একটা কাপ ছিল, তো গ্লাসের মধ্যে কিছুটা ঢেলে রাখলাম, পরের দিন সকালবেলা খেয়েছি। এত খাওয়া যায় না, আমি খুব কম খাই। ব্যাস, এই প্রথম রান্না করলাম। আমি রান্নাঘরে কখনো যেতাম না, ফলে রান্না করা দেখিও নি, রান্না করা শিখিও নি, হয়ে গেল। তারপরে পছন্দ মতো কোনো জিনিস, আমার একটা সুবিধা আছে, আমি কিছু খেলে তার রেসিপি আমি জিভ এবং নাক দিয়ে বার করে ফেলি, সেই রেসিপি ধরে দিয়ে আমি রান্না করে ফেলি। এরকম অনেক রকম রান্না করেছি। সময় পাই না এখন, সময় পেলে আমি করতে খারাপ লাগে না, সময় যদি পাওয়া যায় খারাপ লাগে না রান্না করতে। বিমানদা, আমার শেষ প্রশ্ন, সামনে লোকসভা নির্বাচন, সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং আপনার বাম কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকে? দেশকে বাঁচাতে, দেশের ঐক্য সংহতি রক্ষা করতে, দেশের সংবিধানকে রক্ষা করতে, গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে আমাদের রাজ্যের মানুষের কাছে আবেদন, অবশ্যই তৃণমূল বিজেপি উভয় শক্তিকে পরাস্ত করে নতুন শক্তির উন্মেষ ঘটানো একান্ত জরুরি, যাতে দেশের ভালোর জন্য লোকসভাতে দাঁড়িয়ে কথা বলা যায়। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে একইবার? হ্যাঁ, কর্মী সমর্থকদের অনুরোধ করব, যারা সংগঠক তাদের জান লড়িয়ে কাজ করতে হবে। একেবারে করেঙ্গি মরেঙ্গে এরকম মনোভাব নিয়ে যেখানে যেখানে প্রার্থী আছে সেই প্রার্থীদের জয়যুক্ত করার জন্য লড়াই সংগ্রাম শেষ দিন পর্যন্ত পরিচালনা করার জন্য আবেদন জানাবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে, এবং তিনি তার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের
একটা অধ্যায়, সেটাকে যতটা সময় তিনি পেলেন সেই সময় আমাদেরকে বললেন এবং আমরাও সেই বিষয়গুলোকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করলাম। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।